হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আমি এখন ভিডিওটি শুরু করব পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে বিধাননগর সেক্টর 5। পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে বিধাননগর সেক্টর 5। তো এখন আমি পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে গাড়িটা ছাড়বো। এখনই ছাড়লাম পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে। এখন আমি 7 পয়েন্ট থেকে মা ফ্লাইওভারটা নেব। জাস্ট এটা এই যে সিগন্যালটা আছে, সিগন্যালটা পার হয়ে আমি মা ফ্লাইওভার নেব। এখন বুঝতে পারছেন আমি পার্ক সার্কাস 7 পয়েন্টে আছি। অ্যাকচুয়ালি এটা 7 পয়েন্ট বলা হয়, তবে যদি সেই তুলনায় হিসাব করা যায় বা রাস্তাগুলো নির্ণয় করা হয় তো এটা 11 পয়েন্ট হওয়া উচিত। তার কারণ এইখান থেকে কিন্তু 11 দিকে গাড়ি যাচ্ছে, 6 দিকে গাড়ি যাচ্ছে, 7 দিক থেকে গাড়ি আসছে, বা 7 দিক থেকে 6 দিক থেকে গাড়ি আসছে, 7 দিকে গাড়ি যাচ্ছে এইখান থেকে। তো অ্যাকচুয়ালি পয়েন্ট যদি সেইভাবে ধরা হয়, একটা রাস্তার দুটো পয়েন্ট ধরা হয়, একদিক থেকে যায় আর একদিক থেকে আসে, তাই না? তো সেই তুলনায় যদি ধরা হয় তো এটা 11 পয়েন্ট হলে বা 12 পয়েন্ট হলে ভালো হতো। এইখান থেকে 6 দিকে গাড়ি যেতে পারে, আবার 6 দিক থেকে আসতেও পারে। পয়েন্ট কিন্তু 12টা। ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের পয়েন্ট আছে। একটা রাস্তা ফ্লাইওভারের উপর দিয়ে সেক্টর 5-এর দিকে যাচ্ছে, সায়েন্স সিটির দিকে যাচ্ছে। তার নিচে এই মা ফ্লাইওভার নিচে থেকে আবার ওই সায়েন্স সিটির দিকেই যাচ্ছে পার্ক সার্কাস থেকে। আবার সায়েন্স সিটির দিক থেকে মা ফ্লাইওভারের নিচে থেকে আসছে, আবার মা ফ্লাইওভারের উপর থেকে আসছে। তাহলে অ্যাকচুয়ালি উপর নিচে করে ধরলে তাহলে 4টে করে রাস্তা হচ্ছে, তাই না? দুটো রাস্তা যাচ্ছে উপর নিচে, দুটো রাস্তা আসছে উপর নিচে, তাহলে 4টে হচ্ছে। সেদিক দিয়ে দেখলে এজএসসি বোস রোডের যে ফ্লাইওভারটা আছে পার্ক সার্কাস, এখন আমি পার্ক সার্কাস এটা উপরে আছি, মা ফ্লাইওভারের উপরে আছি। এটা পার্ক সার্কাস স্টেশন, বাঁদিকে পার্ক সার্কাস স্টেশন। আমি মা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। এর নিচে আরেকটা ব্রিজ আছে, তার নিচে থেকে ট্রেন যাচ্ছে। তো যেটা বলছিলাম, এজএসসি বোস রোড যেটা পিজি থেকে পার্ক সার্কাস 7 পয়েন্টের দিকে যে এজএসসি বোস রোডের ফ্লাইওভারটা এসছে, ওই ফ্লাইওভারের উপর দিয়ে তোমার নিচে থেকে যাচ্ছে পিজির দিকে, আবার উপর থেকে যাচ্ছে পিজির দিকে, আবার পিজির দিক থেকে নিচে থেকে আসছে গাড়ি, আবার উপর থেকেও গাড়ি আসছে। তাহলে ধরতে গেলে 4-8টা পয়েন্ট হচ্ছে। তারপরে আবার দুটো পয়েন্ট আছে তোমার, যেটা গড়িয়া যাদবপুরের দিক থেকে একটা পয়েন্ট আসছে গাড়ি আর একটা পয়েন্ট যাচ্ছে গাড়ি। তাহলে 4-4-8 আর 2-10 হচ্ছে। আবার তোমার এইদিকে তালতলার দিকে পার্ক সার্কাস 7 পয়েন্ট পার্ক স্ট্রিটের দিকে একটা পয়েন্ট যাচ্ছে, একটা পয়েন্ট আসছে। তবে এটা একটা অন হয়ে হয় সকালবেলা, একদিকে অন হয়ে থাকে, আবার বিকেলবেলা সেটা আবার অন্যদিকে অন হয়ে যায়। তো এখানে দুটো রাস্তা আছে। তো যেটা হচ্ছে সকাল থেকে 12টা পর্যন্ত আমার একদিকে গাড়ি আসবে, আবার 12টার পর থেকে সেই রুটগুলো আবার অন্যদিকে গাড়ি যাবে। দুটো রাস্তা সকাল বিকাল মোটামুটি এদিক ওদিক করে অন হয়ে থাকে। তবে শুধু গাড়িগুলো এ মুখে আসছিলো ওই মুখে যায়, এরকম একটা সিস্টেম। তো ওদিকে আছে তোমার 10 আর এদিকে 12 পয়েন্ট হচ্ছে। তারপরে আপনার পার্ক সার্কাস থেকে চিত্তরঞ্জনের দিকে যেতে, চিত্তরঞ্জন হাসপাতালের দিকে 7 পয়েন্ট থেকে মুখ করে চিত্তরঞ্জন হাসপাতালের দিকে যেতে আরও দুটো রাস্তার মুখ আছে। তাহলে আরও দুটো যদি রাস্তার মুখ থাকে, তাহলে 10 আর 2 কত হচ্ছে? 8, 10, 12, 14টা পয়েন্ট আছে। হ্যাঁ, 14টা পয়েন্ট আছে। তো তার জন্য 7 পয়েন্ট বলা হয়। 7 মানে 14টা পয়েন্ট মানে বুঝতে পারছেন তো? এটা হচ্ছে 7টা রাস্তা মুখ এক জায়গায় এসে নেমেছে, আবার এখান থেকে 7টা রাস্তার মুখ 7 দিকেও চলে গেছে। তো ওই জন্য 7 পয়েন্ট বলে। অ্যাকচুয়ালি 7 পয়েন্ট না, এটা হচ্ছে 14 পয়েন্ট হওয়া উচিত ছিল, যেহেতু 7 দিক থেকে 7 মানে 7 দিকে গাড়ি আসছে, আবার 7 দিকে গাড়িও যাচ্ছে। সেই তুলনায় 14 পয়েন্ট বলা উচিত ছিল।
14 পয়েন্ট বলা উচিত ছিল। যাই হোক, এখন আমি মহা ফ্লাইওভার ধরে সায়েন্স সিটি, ওই যে আমার সামনে সায়েন্স সিটি, আর এটা হচ্ছে তোমার এই দুবাইয়ের সিস্টেমে এই বিল্ডিংটা করা হয়েছে, সায়েন্স সিটির এই বিল্ডিংটা। তো এখন আমি হচ্ছে তোমার সায়েন্স সিটির কাছ দিয়ে যাচ্ছি, এই সামনে সায়েন্স সিটি। তো আপনারা যারা যারা সায়েন্স সিটিতে এসেছেন দেখেছেন, কলকাতার মোস্ট এলিজেবল পয়েন্ট হচ্ছে সায়েন্স সিটি। সায়েন্স সিটি এই একটা এখানে আইটিসি রয়্যাল বেঙ্গল আছে, মানে আইটিসি সোনার বাংলা যে হোটেলটা আছে সেটা এখানে রয়েছে। আর ঠিক আইটিসির পিছনে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মেলা প্রাঙ্গণ তৈরি করে দিয়েছে। এই যে মেলা প্রাঙ্গণ, এখানে মেলা হয় শীতের সময়, 1-2 মাস মেলা হয় এখানে কন্টিনিউস। এটাও খুব একটা ভালো জায়গা, ভিতরে বিশাল বড় বড় মল আছে, শপিং মল আছে, মেলা হয় খুব সুন্দর। এখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে করা হয়েছে। জানি না এত মজবুত করে কেন করেছে। আমার ডান দিকে হচ্ছে সায়েন্স সিটি, যেটা হচ্ছে বিভিন্ন জায়গার গ্রাম থেকে, প্রত্যেকটা গ্রাম এলাকা থেকে বাস করে গাড়ি করে যে সায়েন্স সিটি ঘুরতে আসে, সেই সায়েন্স সিটি আমার ঠিক ডান দিকে। আমি এখন মহা ফ্লাইওভার ধরে বিধাননগর সেক্টর 5-এর দিকে যাচ্ছি। তো এই রাস্তাগুলো, এই মহা ফ্লাইওভারগুলো এখান থেকে যথাক্রমে 15 থেকে 17 বছর আগে এই ফ্লাইওভারটা হয়েছে। যখন আমরা সেই সুদূর ক্যানিংয়ের গোলাবাড়ি মধুখালী থেকে যখন ঘুরতে আসি বন্ধুদের সাথে, তখন দেখেছিলাম সায়েন্স সিটি যখন আসি, তখন এখান থেকে 17-18 বছর আগের কথা বলছি, মিনিমাম তো 17 বছর আগের কথা বলছি আমি। তখন এই মহা ফ্লাইওভারটার কাজ শুরু হয়েছিল, কাজ হয়েছিল তখন। এই যে আইটিসি সোনার বাংলা, আমার বাঁদিকে আইটিসি সোনার বাংলা, এটা হচ্ছে 7 স্টার হোটেল। এই হোটেলটা অনেক উচ্চমানের, খুব গ্রেটফুল একটা হোটেল ভিআইপিদের জন্য। খুব ভালো একটা জায়গা সায়েন্স সিটি। আমার এই পাশে ডান দিকে ধাবা রয়েছে। এখন আমি বিধাননগর সেক্টর 5-এর দিকে মুখ করে যাচ্ছি। আমার হচ্ছে ডান দিকে আমার রাইট সাইডে ধাবা আছে, মানে ধাবা যেখানে হচ্ছে জৈব সারটা তৈরি হচ্ছে, বা সমস্ত কলকাতার ময়লা আবর্জনা যেখানে পড়ছে, এই ধাবা। আমার রাইট সাইডেও ওই যে ওখানে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটা জুম করলে বুঝতে পারতেন, কিন্তু আমি তো রাইড করছি, তার জন্য আমি জুম করতে পারছি না। একদম এই সামনেটা দিয়ে সোজা একদম ডান দিকের ধাপা, যেখানে কলকাতার সমস্ত ময়লা আবর্জনা ধাপায় এসে পড়ে। আরও এক জায়গায় পড়ে আমি শুনেছি, বেলগাছি এত এক জায়গায় কোনো জায়গায় ময়লা আবর্জনা পড়তো। এখান থেকে দেখতে পাচ্ছেন কি, দেখুন ওই যে ধাপা দেখা যাচ্ছে ওই দিকে, আমার রাইট সাইডের দিকে। বেলেঘাটা মেট্রো স্টেশন, আর কিছুদিনের পরে মেট্রোগুলো চালু হয়ে যাবে। একদম নিউ গড়িয়া থেকে মেট্রোতে উঠলে আপনারা সেক্টর 5-এ চলে আসতে পারবেন, বা এয়ারপোর্ট দমদমেও চলে যেতে পারবেন ডাইরেক্ট। তো সেই রকম মেট্রোর পরিকল্পনা চলছে, হয়ে গেছে, রাস্তার কাজ শুরু হয়ে গেছে। কিছু কিছু জায়গায় বাকি ছিল, সেগুলো শুরু হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি এই মেট্রোর কাজগুলো সম্পূর্ণ হবে। হওয়ার পরে ঘোষণা হবে মেট্রো খুব তাড়াতাড়ি নিউ গড়িয়া থেকে শুরু করে একদম ডাইরেক্ট ধর্মতলা, তোমার সেক্টর 5 হয়ে, তারপরে তোমার নিউ টাউন হয়ে, রাজারহাট হয়ে আপনার দমদমে ঢুকে যাবে। তো এখন আমি আছি বেলেঘাটা বাইপাস ধাবার কাছে আছি। বেলেঘাটা যে বাইপাস ধাবা, খুব ভালো, এটা ভালো একটা পর্যাপ্ত পরিমাণের খাবার দ্রব্য এখানে পাওয়া যায়। ভালো, এখানে খুব উচ্চ মানের খাবার সামগ্রীগুলো এখান থেকে খাওয়ানো হয় বা দেওয়া হয়, সার্ভ করে এরা। বাইপাস ধাবা খুব নামকরা ধাবা, বিভিন্ন জায়গা থেকে লোক এখানে খেতে আসে। হ্যাঁ, একটু মোটামুটি সময় কাটাতে আসে, একটু খেতে আসে, ঘুরতে আসে প্রিয়জনদেরকে নিয়ে। তো আপনারা যদি কোনো প্রিয়জনকে খাওয়ার জন্য ইনভাইট করে থাকেন, বা একটা ছোটোখাটো মিটিং থাকে বা কোনো সেটেলমেন্ট থাকে, তো বাইপাস ধাবাতে আসতে পারেন। বসে খাওয়ার সাথে সাথে খাওয়া হলো, তারপরে আপনার হচ্ছে মিটিংটাও খুব সম্পূর্ণ হলো। বাইপাস ধাবা একটা খুব ভালো জায়গা, আমি দেখেছি। আমি দীর্ঘদিন এই রোডে রাইড করছি, সেক্ষেত্রে দেখেছি যে বাইপাস ধাবা মোটামুটি খুব ভালো মানসম্মত, রুচিসম্মত এখানে আহার পরিবেশন করা হয়। আমি দেখেছি বা আমি নিজে খেয়েছি এখানে, যে আমি না খেয়ে আপনাদেরকে বলছি তা না, ভালো এটা। এই যে মেট্রোটা, এখানে মেট্রো কাজটা বন্ধ ছিল, এটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন নিউ গড়িয়া থেকে মেট্রো ধরলে
ডাইরেক্ট সেক্টর 5-এ চলে আসতে পারবেন। সেক্টর 5 হচ্ছে কলকাতার একটা হাই প্রোফাইল অফিসগুলো এখানে রয়েছে, একটা মোস্ট এলিজিবল একটা জায়গা এই সেক্টর 5টা। খুব উচ্চ মানের একটা অফিসিয়ালি স্পট এটা। এখানে সব বড় বড় কোম্পানির অফিসগুলো এই সেক্টর 5-এ রয়েছে। আমি এখন সেক্টর 5-এ যাবো, আকসাকে 7-1 থেকে সেক্টর 5। তো সত্যি কথা বলতে কলকাতাতে যারা ঘুরেছে, হয়তো ঘুরেছে, না স্বীকার করবো না, অনেক জায়গায় জানে, যে অনেক কিছু জানে তারা। তবে আমরা যারা রাইডার না, আমরা যারা কলকাতার মধ্যে রাইড করি, বিশেষ করে বাইক রাইড, আমাদের কলকাতার অলিগলিটা চেনা আছে। সমস্ত জায়গার পথঘাট জায়গা, সমস্ত জায়গাটা কলকাতার কোনো একটা স্ট্রিট, কোনো একটা রোড, কোনো একটা কী বলবো জায়গা, কোনো একটা স্পট, কোনো একটা শপিং মল, কোনো একটা অফিস, এইসব জায়গা আমাদের হাত থেকে মোটামুটি তাদের নিস্তার নেই, ছাড় নেই, কারণ আমরা সমস্ত জায়গায় বিচরণ করে থাকি এই রাইডাররা, বিশেষ করে কলকাতার বাইক রাইডাররা। কলকাতায় এমন কোনো জায়গা নেই যেখানে তারা জানে না, অলিতে গলিতে ঢুকে যাবে বাইক রাইডার। তো আমি প্রায় আমার গন্তব্যস্থলের কাছাকাছি এসে গেছি। এখন আমি ইকো পার্ক, আমার সামনে ইকো পার্ক আছে। আমার সামনে আছে ইকো পার্ক। ইকো পার্কের জল ট্যাঙ্কি তৈরি হচ্ছে এটা। ইকো পার্কে এই জল ট্যাঙ্কির কাছ থেকে এখান থেকে টুরিস্ট অবস্থা। ইকো পার্ক কলকাতার একটা বড় পার্ক, ভালো পার্ক। এটা খুব সুন্দর জায়গা। অ্যাকচুয়ালি কলকাতার দুটো পার্ক আছে, ইকো পার্ক আর ইকো পার্ক। হ্যাঁ, ইকো পার্ক আর ইকো পার্ক। আরেকটা যে বড় পার্কটার কথা বলছি ওটা নিউ টাউনে, নবদিগন্ত পার্ক। তো যাই হোক, এখানে পার্কের এপারে রাতে বসার জন্য জায়গা করেছে খুব সুন্দর। আমার সামনে যে এটা আসছে, যে মেট্রো স্টেশনটা আসছে, এটাই হলো সেক্টর 5-এর, না সেক্টর 5, সরি সেক্টর 5 না, এটা সেক্টর 5-এর না, পরেরটা সেক্টর 5-এর মেট্রো। এখন পার্ক আসবে আমার ডান সাইডে। পার্ক অটোমেটিক্যালি পার্কে এসে গেছি আমরা। তবে পার্কের গেটটা আমি দেখাবো। পার্কের গেটটা এটা, এটা দেখুন নিকো পার্ক। এটা নিকো পার্ক, সরি এটা নিকো পার্ক। আর নিউ টাউনে ওটা যেটা আছে দেশবন্ধু নগরের কাছে, ওটা হলো ইকো পার্ক, আর এটা হলো নিকো পার্ক। নিকো পার্কের কাছে একদম আপনারা যদি যারা ক্যানিংয়ের দিক থেকে আসবেন, গড়িয়ার দিক থেকে আসবেন, বারাইপুরের দিক থেকে যারা আসবেন, ডায়মন্ড হারবার, কার্তিক, নামখানার দিক থেকে যারা আসবেন, মোগরাহাটের দিক থেকে, চরনের দিক থেকে যারা আসবেন, জয়নগরের দিক থেকে যারা আসবেন, তারা গড়িয়াতে নামবেন। গড়িয়াতে নেমে ওখান থেকে, সরি গড়িয়ায় না, নিউ গড়িয়ায় নামবেন। নিউ গড়িয়ায় নেমে ওখান থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে মেট্রোটা ধরবেন। মেট্রোটা ধরে তারপরে আপনারা সোজা নলবনে এসে নামবেন। যারা ইকো পার্কে আসতে চান নলবনে এসে নামবেন। নলবনে নামলে নলবন থেকে পায়ে হেঁটে একটুখানি, নলবন মেট্রো স্টেশন থেকে পায়ে হেঁটে 2 মিনিটে নিকো পার্ক। আর সেক্টর 5-এ যারা এসেছিলেন বা আসবেন, এখানে আধার কার্ডের যে ইয়েগুলো থাকে না, আধার কার্ডের যে প্রবলেমগুলো হয়, কারোর আধার কার্ড ডিলিট হয়ে গেছে, অ্যাকাউন্ট বা আঙুলের টিপ ছাপ নিচ্ছে না, সেক্টর 5 কিন্তু আধার কার্ডের আমাদের পশ্চিমবঙ্গের সর্বশেষ অফিস হলো সেক্টর 5-এ। আধার কার্ডের যে কোনো
বড় বড় সমস্যা নিয়ে সেক্টর 5-এ চলে আসবেন। যে কাউকে জিজ্ঞাসা করবেন যে আধার কার্ডের অফিসটা কোন জায়গায়। হ্যাঁ, তো এখানে দোকানদার থেকে শুরু করে হকার থেকে শুরু করে সমস্ত ড্রাইভাররা জানে সেক্টর 5-এর ভিতরে যে আধার কার্ডের কাজটা কোথা হয়। তো অ্যাকচুয়ালি আমি চলে এসেছি, আমার আর বাকি আছে 2.3। আমি সেক্টর 5-এর ভিতরে আরডিবি সিনেমা হলের কাছে যাব। আরডিবি সিনেমা হল সেক্টর 5-এর সবথেকে হাই প্রোফাইল হাই রেজুলেশন জায়গা আরডিবি সিনেমা হল। ওখানে সবথেকে যানজট বেশি থাকে, জ্যাম বেশি থাকে, ওখানে লোকজন বেশি আসে। আরও একটা দুটো জায়গা আছে, যখন সেই জায়গাগুলো যাব নির্ধারিত আমি সেই জায়গার নাম বলবো। এখন যে জায়গাটা যাচ্ছি সেটা হলো আরডিবি সিনেমা হল। এটা হাই প্রোফাইল জায়গা, হাই রেজুলেশনের একটা জায়গা, হাই ডিমান্ড জায়গা, ওটা খুব বড় ডিমান্ডের জায়গা। ওখানে সবসময় তোমার মানুষজনের ভিড় থাকে। ওখানে একটা সিনেমা হল আছে, খুব ফার্স্ট ক্লাস মানের সিট বা টিকিট দিয়ে ওখানে তোমার সিনেমা দেখতে হয় সেক্টর 5 আরডিবি সিনেমা হলে। আমি একদম আরডিবি সিনেমা হলের কাছেই যাব। আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তো যদি কারোর কোনো দিন অসুবিধা হয় যে দাদা আমি অমুক জায়গায় যাব বা এই জিনিসটা কোথায় পাওয়া যায়, কলকাতায় পাওয়া যায় না এমন কিছু দ্রব্য নেই যে কলকাতাতে পাওয়া যায় না, আমাকে এসএমএসে বলতে পারেন যে কলকাতায় আমি অমুক জায়গায় যাব, কোন রুট দিয়ে গেলে আমি তাড়াতাড়ি যেতে পারবো, কোন রোড দিয়ে আসলে আমি তাড়াতাড়ি আসতে পারবো, বা কোনো একটা গন্তব্যস্থল আপনি যেতে চান, সেখানকার ঠিকানাটা জানেন না, আমাকে এসএমএস করে বলতে পারেন। বা কোনো কিছু কেনার হয় বা কিছু জানার হয় বা কোনো বড় বড় দোকানের বিষয় সমস্ত যদি জানার থাকে তাহলে আমাকে কমেন্টে এসএমএস করবেন, কমেন্ট করবেন। আমি সেখান থেকে আপনাদেরকে বলে সহযোগিতা করব যে কোন জায়গায় কোন দোকান আছে, কোন জায়গায় কোন জিনিসটা পাওয়া যায়, এটুকু তো করতে পারি। তো কলকাতায় এমন এমন জায়গা আছে অনেকে জানে না যে কোন জায়গাটা গেলে কি পাওয়া যায় না যায়। আমরা আলিপুর চিড়িয়াখানা দেখেছি। তো মোমিনপুরের যে জেলটা ছিল, রাজ্যের যে সংশোধনাগারটা ছিল, সেই সংশোধনাগারটা এখন কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়ে গেছে। তার কারণ সেটাকে এখন ব্যবহার করা হচ্ছে, সেই আলিপুর জেলটাকে এখন ব্যবহার করা হচ্ছে আলিপুর মিউজিয়াম হিসাবে। হ্যাঁ, তো কীভাবে কোন ঘরে ফাঁসি হতো, কোন ঘরে কোন শহীদের ফাঁসি হয়েছে, কোন বীর সন্তানের ফাঁসি হয়েছে, বা কারা কারা কতদিন জেল খেটেছিল, কারা যাবজ্জীবন খেটেছিল, তো সেগুলো সেই স্মৃতিসৌধ হিসাবে সেখানে আলিপুর সেই জেলের ভিতরে মিউজিয়াম সিস্টেম করে সেখানে তাদেরকে রাখা হয়েছে সেই মূর্তিগুলো। আপনারা আলিপুর মিউজিয়ামে আসতে পারেন, যেখানে জেল, একটা আলিপুর জেলের কথা শুনলে মানুষের পা কেঁপে যেত, ভয়ে স্তম্ভিত হয়ে যেত। সেই আলিপুর জেল এখন কিন্তু মিউজিয়ামে রূপান্তরিত করেছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগ নিয়ে কয়েকটা ভালো কাজ করেছে, যেসব কাজের তুলনা হয় না। যেহেতু এতদিন আলিপুর জেলটায় শুনে এসছি আমরা ভাড়ায়, মানে এটা দিয়ে লিজ নিয়েছিল একটা কোম্পানির কাছ থেকে, লিজ নিয়ে সেই জেলের জায়গাটা, সেই লিজের জায়গায় জেলটা ছিল। তো সেই আলিপুরের জেলটা এখন স্থানান্তরিত করেছে। এখন কিছু কয়দিকে বারাইপুরে পাঠিয়েছে, আর কিছু কয়দিকে দমদমেও পাঠিয়েছে, কিছু সেন্ট্রাল জেলে পাঠিয়েছে, কিছু আপনার বারাইপুর জেলে পাঠিয়েছে, কিছু দমদম জেলে পাঠিয়েছে। তো তারা সেই মিউজিয়ামে আসতে পারেন, এসে ঘুরে দেখে যেতে পারেন, যেখানে বছরের পর বছর, এক যুগ দু যুগ, এক সাল কেটে গেছে কয়েদিদের। তো সেই মিউজিয়ামে এসে দেখে যেতে পারেন কী করে কোন অবস্থাতে কয়েদিরা ছিল, কতটা নির্যাতন করা হয়েছিল, তার ছবি তাতে দেওয়া রয়েছে, মূর্তি তৈরি করা আছে, প্রতিচ্ছবি তৈরি করা রয়েছে, সেখানে এসে দেখতে পারে। আজকে আমি এখন সেক্টর 5-এ আছি। এটা হলো আমার সামনে, যে এটাও একটা হাই রেজুলেশন জায়গা।
এই ডিপার্টমেন্ট অফ আইটি অ্যান্ড ইলেকট্রনিক্স ওয়েবেল ভবন, এই সামনে ওয়েবেল ভবন। ওয়েবেল ভবন একটা নাম করা জায়গা, এখানে সমস্ত বড় বড় আর কি বিশাল বড় বড় কোম্পানির অফিসগুলো এই ওয়েবেল ভবনে আছে। তো এটা ওই দেখতে পাচ্ছেন আমার সামনে বোর্ডে লেখা রয়েছে ডিপার্টমেন্ট অফ আইটি অ্যান্ড ইলেকট্রনিক্স ওয়েবেল ভবন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এটা এই একদম এই যে আমি বলছিলাম এই যে বিল্ডিংটা আছে, সামনে হাত দিয়ে দেখাচ্ছি দেখুন, ওই লেখা রয়েছে ক্যানাম। একদম পুরো আধার কার্ডের কাজটা ঠিক ওই ক্যানাম বিল্ডিংয়েই হয়, এই ওয়েবেল ভবনের কাছে। আপনারা যারা আধার কার্ডের বিষয়ে আমার ভিডিওটা যারা পুরো দেখছেন তারাই বুঝতে পারবেন যে আধার কার্ডের বিষয়ে যে আমি কথাগুলো বলছিলাম, আধার কার্ডের ডিলিট হয়ে গেছে, আধার কার্ড ব্লার হয়ে গেছে, চিপ মিলছে না, অমুক তমুক হয়েছে, বা আধার কার্ডের পুরো কোনো অস্তিত্ব নেই, আধার কার্ডের বড় বড় সমস্যাগুলো আপনারা এখানে চলে আসতে পারেন ওয়েবেল ভবন। আপনারা কোনো বাসে উঠলেন বা কোনো জায়গায় আসলেন বা কোনো সেক্টর 5-এ নেমে ওখান থেকে রিক্সা ধরলেন বা র্যাপিডো বাইক ট্যাক্সি করে নিলেন, বলবেন ওয়েবেল ভবনের কাছে যেখানে আধার কার্ডের কাজ হয় ওখানে যাব। এটা হলো ওয়েবেল ভবন, এটা ওয়েবেল ভবন। বড় একটা অফিস, এখানে বিশাল বড় একটা অফিস ওয়েবেল ভবনটা। আর একটা যেটা খুব পপুলারিটি পায় দিয়ে থাকে এই সেক্টর 5-এ, সেটা হলো আরডিবি সিনেমা হলের কাছে। আরডিবি সিনেমা হলের কাছে অনেক বড় বড় অফিস আছে, বা ওটা হচ্ছে একদম তোমার নিকো পার্কের গায়ে। তো নিকো পার্কে বলে একদম ওখান থেকে নিকো পার্ক 1 মিনিট হাঁটলে, পায়ে হেঁটে 1 মিনিটে নিকো পার্কের কাছে যেতে পারবেন। এটা খুব ভালো জায়গা একটা। এখন আমি সেই আরডিবি সিনেমা হলের কাছে যাব। যারা যারা আধার কার্ডের সমস্যা নিয়ে ভুগছেন, মহামারীর সমস্যা নিয়ে ভুগছেন আধার কার্ডের বিষয়ে, তো তারা ওয়েবেল ভবনের কাছে চলে আসতে পারেন। ওয়েবেল ভবনের কাছে এসে এখানে জিজ্ঞাসা করবে যে আধার কার্ডের কাজ কোন জায়গা হয় আর কী বার করে হয়। অ্যাকচুয়ালি ওটা আমি জানি না, ওটা আমি জেনে আমি আপনাদেরকে বলবো কী বার করে আধার কার্ডের কাজ হয়। তো আমি অলমোস্ট আমার ড্রপ লোকেশানে এসে গেছি। আমি আরডিবি সিনেমা হলের কাছে প্রায় এসে গেছি। সেই সূত্রে আমি আমার আইটি এখানে এন্ড করতে হবে, এখানেই শেষ করতে হবে। আমার গন্তব্যস্থলে আমি এসে গেছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে বা কেউ উপকৃত হয়ে থাকেন বা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, একটা কমেন্ট, এবং যদি খুব ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে পারেন। তো নেক্সট ভিডিও আসার আগে ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবেন। এখন আমি চলে এসেছি আরডিবি সিনেমা হল, ওই আমার সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হলো আরডিবি সিনেমা হল। খোদা হাফেজ, নমস্কার, ভালো থাকবেন সবাই।